গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা ছোট গল্প স্বীকৃতি। জীবনকে অস্বীকার করিস না মনো, অস্বীকার করিস না তোর আপন সত্তাকে। অনেক কিছু করবার আছে এই জীবনে। অনেক চেষ্টা করেছে মনোয়ারা, কিন্তু কিছুতেই ভুলতে পারেনি জামানের এ কথা কয়টি। সংসারের নিত্য নৈমিত্তিক কাজের ফাঁকে ফাঁকে বারবার মনে পড়ে যায়, আর ক্ষণেকের জন্য আনমনা হয়ে পড়ে সে। সেদিনের সেই ফ্রক পরা ছোট মেয়েটির শাড়ির পোঁচ লাগাতে না লাগাতেই যে কখন যৌবনের রোজনামচায় নাম লিখিয়ে ফেলল তা নিজেও ভাবতে পারে না মনোয়ারা। বুড়ি দাদির চোখেই প্রথম ধরা পড়েছিল সে। পান খাওয়া লাল দাঁতগুলোর ফাঁক দিয়ে ভৎসনার সুরে ছেলেকে বলেছিলেন তিনি, আমি মরে গেলে তোদের যে কি হবে তাই ভাবছি। সদ্য অফিস ফেরত ছেলে অবাক হয়ে তাকিয়েছিল মায়ের মুখের দিকে। কেন, কি হয়েছে মা? মেয়ে তার যে বিয়ে দেবার বয়স হয়ে গেছে, তার কি কোনো খোঁজ রেখেছিস? রাখবি বা কেন? তুই কি সংসারের কথা কোনোদিন ভেবেছিস না ভাবিস? যাই বল বাবা, মেয়ের জন্য এবার একটা ভালো জামাই দেখ। জামান তো ওকে প্রথমে দেখে চিনতেই পারল না, চিনবেই বা কি করে? 4 বছর পর জেল থেকে বেরিয়ে এসেছে। 4 বছরে ভেতরে অনেক পরিবর্তন এসে গেছে মনোয়ারার শরীরে, চেহারায়। অবাক হচ্ছ যে, চিনতে পারছো না? আমাদের মনোয়ারা গো। মা ওর সংশয় দূর করলেন। ও, ঠোঁটের কোণে একটু হাসি হেসে নিজ অজ্ঞতাকে ঢাকতে চাইল জামান। ক্লাস 7-এ পড়ে, গত বছর বৃত্তি পেয়েছিল। মায়ের কথায় আবার মুখ তুলে মনোয়ারার দিকে তাকালো জামান। সে ততক্ষণে সরে গেছে পর্দার আড়ালে। তার এই আড়ালের ঘটনাটাকে একদিন জামান বলেছিল, পর্দায় তোমাদের পৃথিবী থেকে দূরে সরিয়ে রেখেছে মনো। এই রহস্যভরা পৃথিবীর রূপরস গন্ধ থেকে তোমাদের বঞ্চিত করেছে। জামানের কথায় অবাক হয়েছিল মনোয়ারা, কিন্তু কোনো উত্তর দেয়নি। শুধু চেয়েছিল ওর দিকে। কাজল কালো, চোখ দুটো মেলে। কিন্তু ও খুব ভালো রান্না করতে জানে, মা বললেন। মৃদু হাসল জামান। ওই যে টেবিল ক্লথটা দেখছো না, তো মনোয়ারা সেলাই করেছে। বেশ সুন্দর হাতের কাজও জানে সে। মায়ের মুখে নিজের প্রশংসা শুনে খুশি হতে পারে না মনোয়ারা, বরং পর্দার এপাশ থেকে রেগেছে মনে মনে। মা যেন কেমন। মনোয়ারা জানে জামানের কাছে এসবের কোনো মূল্য নেই। মনোয়ারার আন্দাজ অহেতুক নয়, কেননা একটু পরে চায়ের পেয়ালাটা যখন সে জামানের দিকে এগিয়ে দিল, তখন চায়ে একটা চুমুক দিয়ে জামান হেসে উঠল। চা তো তৈরি করেছিস খাসা করে, লেখাপড়ায়ও নাকি বৃত্তি পেয়েছিস, হাতের কাজও বেশ ভালো। কোনো পলিটিক্যাল ফাংশন টাংশনে যাস? ফিক করে হেসে উঠে একটু দূরে সরে দাঁড়ালো মনোয়ারা। পথেনকাল ফাঁসা টাসা কি বাবা, তা তুই বুঝলাম না। মায়ের অজ্ঞতা পীড়াদায়ক হয়ে উঠেছিল মনোয়ারার কাছে, তাই সে সরে যেতে চেয়েছিল। যাচ্ছিস কোথা? বস, তোর সাথে কথা আছে, আদেশের সুরে বলল জামান। আঁচলটাকে গুটিয়ে মনোয়ারা বসল সামনের একখানা চেয়ারের উপর। পলিটিক্যাল ফাংশনটা বুঝলে না মামি? ওটা হচ্ছে রাজনীতির কথা, মানে সভা সমিতি করা, বিভিন্ন সমস্যা নিয়ে বক্তৃতা দেওয়া। ও, বক্তৃতা দেওয়া? ও তো বেটা ছেলেরা করে। মা অবাক হন। না, মেয়েরাও করে। মায়ের অজ্ঞতা দূর করতে চেষ্টা করে জামান। এতক্ষণ চুপটি করে মনোয়ারার দিকে চেয়েছিল। এবার দৃষ্টি বিনিময় হলো ওদের, জামান আর মনোয়ারা। মনোয়ারা চোখ সরিয়ে নিল, কিন্তু জামান পারল না। চোখ দুটোর মুখের উপর রেখেই বলল, বেশ সুন্দর হয়েছিস তো দেখতে। লজ্জায় আরক্ত হয়ে উঠল মনোয়ারার মুখ। অথচ এই সেদিনের কথা, যখন ওরা ছোট ছিল, একসাথে হুড়োহুড়ি আর খেলাধুলা করত, ওরা ঘর বাঁধত, বরবধূ সাজত। কই সেদিন তো মনোয়ারা রাঙা হয়ে ওঠেনি। অদ্ভুত মানুষের জীবন।
হ্যাঁ, অদ্ভুতই তো। নইলে ভাবতেও তো পারছে না মনোয়ারা কেমন করে এতগুলো বছর পেরিয়ে গেল। কেমন করে যে কৈশোর আর যৌবন ছাড়িয়ে প্রবেশ করলো পৌরত্বের কোঠায়। বিছানার চাদরটা গুটিয়ে ফেলল। ময়লা হয়ে গেছে ভীষণ, না কাচলে আর নয়। আবুলকে পাঠিয়ে দোকান থেকে সাবান আনিয়ে নিতে হবে একটা। কিন্তু কি যেন ভাবছিল সে একটু আগে। ও হ্যাঁ, তার ছেলেবেলার কথা আর জামানের কথা। এরপর আরো দু একটা দিন গেছে অসহ্য পরিবেশের ভেতর দিয়ে। তারপর তৃতীয় দিনে স্বাভাবিক হয়ে এসেছে দুজনায়। চল সিনেমায় যাব, জামান বলল। সাথে কিন্তু আর কাউকে নিতে পারবি না, তুই শুধু একা। মা যেতে দিলে তো। কেন যেতে দিবে না? মাকে শুনে শুনে জোর গলায় বলল জামান। জোরের সাথে যাচ্ছিস না তো, আমার সাথে যাচ্ছিস। নে কাপড়টা পরে নে, সময় হয়ে এলো। বাধা দেবার কোনো পথ রাখেনি জামান। মা এসে শুধু বোরখাটা এগিয়ে দিলেন। নে, সময় হয়ে এলো। রিক্সা আনতে গিয়েছিল জামান। ফিরে এসে মনোয়ারার হাতে বোরখা দেখে অবাক হলো। ওটা আবার কেন? মা বলেছেন। মুখ নিচু করে উত্তর দিল মনোয়ারা। হাত থেকে বোরকাটা টেনে বারান্দায় ছুঁড়ে ফেলে দিয়ে এক হাতে ওর একখানা হাত ধরে হ্যাচকা টান দিল জামান। চল। রিক্সায় চড়তে এসে অবাক হলো মনোয়ারা। রিক্সায় পর্দা লাগানো হয়নি যে? প্রয়োজন নেই বলে নিষ্পৃহের মতো উত্তর দিল জামান। বাবার চাচা জানতে পারলে কিন্তু ভীষণ গাল দিবেন। মনোয়ারার কণ্ঠে ভয়ের আভাস। বিরক্তি বোধ করে জামান। নে নে, উঠবি তো ওঠ। বাবা বকবে, চাচা বকবে, কিন্তু কেন বকবে বল তো? তোদের কি বাইরে বেরোতে নেই নাকি? আর কথা কাটাকাটি করেনি মনোয়ারা। আসলেই কোনো কথাই যেন সে অবিশ্বাস করতে পারেনি যুক্তিহীন বলে। চুপটি করে রিকশায় বসেছে, রিকশা ছেড়ে দিয়েছে। জামান নামলো প্রথমে। নেমে আয়। দরজায় কড়া নাড়তে নাড়তে মনোয়ারাকে ইশারা করল জামান। ভীষণ ভয় পেয়েছিল মনোয়ারা। অজানা অচেনা কোন জায়গায় জামান তাকে নিয়ে এলো। পরক্ষণে যার সামনে গিয়ে তাকে দাঁড়াতে হলো, তাকে দেখে আরো ঘাবড়ে গেল সে। আধপাকা চুল, খোঁচা খোঁচা দাড়ি, তীক্ষ্ণ চোর, উন্নত নাসিকা, গৌরবর্ণ দেহ, এক বলিষ্ঠ পুরুষ। এর কথাই কি তুমি বলেছিলে জামান? কি কক্রোশ গলা! মনোয়ারা একবার ফিরে তাকালো ভদ্রলোকের দিকে। হ্যাঁ, এর কথাই বলেছিলাম। নাম কি তোমার? আবার সে কর্কশ গলার প্রশ্ন। নামটা বলবার সংকোচ কাটিয়ে উঠতে পারছিল না মনোয়ারা। জামানি ওর হয়ে বলল, নাম মনোয়ারা। কিন্তু ও এত লজ্জা করছে কেন? ওকে বুঝিয়ে দাও যে পথে এসেছে সে পথে লজ্জার সংকোচ সবকিছু ফেলে মাথা উঁচিয়ে চলতে হবে ওকে। যে পথে এসেছে? কোন পথে? রীতিমতো ঘেমে উঠল মনোয়ারা। লোকটা কি হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে ওর বুকের দিকে। না না, ঠিক বুকের দিকে নয়, গলার সাথে ঝুলানো নেকলেসটার দিকে। অলঙ্কার পরাটাকে তুই খুব পছন্দ করো বলে মনে হচ্ছে। হঠাৎ প্রশ্নের হেতু মাথাটা যেন গুলিয়ে যাচ্ছে মনোয়ারার। কিন্তু ও অলঙ্কারের ইতিহাসটা যদি তুমি জানতে তাহলে নিশ্চয়ই ওগুলোকে ছুঁড়ে ফেলে দিতে। না, ইতিহাস জানবার কোনো দরকার নেই ওর। জামানের প্রতি ভীষণ রাগ হয় মনোয়ারার। ভদ্রলোক আবার ততক্ষণে বলে চলেছেন, প্রাচীনকালে। প্রাচীনকালে কেন, মধ্যযুগেও পুরুষেরা নারীদের ওপর অমানসিক নিপীড়ন চালাতো। যখন তখন যথেষ্টভাবে তাদের মারপিট করতো। শুধু তাই নয়, কোমরে, গলায়, হাতে পায়ে ছিকল বেঁধে ঘরের ভেতর ফেলে রাখতো ওদের। পাছে ওরা পালিয়ে যায়, নারী সে ট্র্যাডিশন ক্ষুণ্ণ করল না। আজও তাই তারা হাতে পায়ে গলায় শেকল। অবশ্য আগে সব লোহার ছিল, এখন সোনার পরে গর্ব অনুভব করে। সেদিনই ঘরে ফিরে মনোয়ারা তার সমস্ত অলংকার আলমারিতে তুলে রেখে দিয়েছে, আর পরেনি। মা দাদি অবাক হলেন। কি রে, এত কান্নাকাটি করে বাপের কাছ থেকে আদায় করে নিলি কি আলমারিতে তুলে রাখার জন্য? সেদিন আর কোনো উত্তর দেয়নি মনোয়ারা। উত্তর আর কবে কখন কোনো কথারই বা দিয়েছে সে?
অফিস থেকে ফেরার পর স্বামী যখন আবোল তাবোল আরম্ভ করে, তখন কি মনোয়ারা ইচ্ছা করলে আর উত্তর দিতে পারে না? কিন্তু কই, দেয়নি তো কোনোদিন। স্বামীর মুখের দিকে তাকিয়ে সে কিছু বলতে পারে না। লোকটা কেমন ভেঙে পড়ছে দিন দিন। সারাদিন হিসাবের খাতায় সারি সারি অঙ্ক কষলে কারি বা মেজাজ ঠিক থাকে। ওই যা, চাদরটা এবার কি করে কাচবে মনোয়ারা? পানিটা যে চলে গেল, 3টার আগে কি আর আসবে? আকাশে তখন বিবর্ণ মেঘের ছুটোছুটি। এলোমেলো হাওয়ায় চুলের গোছা বারবার কপালে লেপ্টে আসছে সাবানের পানিতে। আবার আনমরা হয়ে পড়ে মনোয়ারা। মাঝে কিছুদিনের জন্য জামান কোথায় চলে গিয়েছিল। ফিরে এসে মনোয়ারাকে আড়ালে ডেকে নিয়ে সব বুঝিয়ে দিল তাকে কি করতে হবে। মাথা নাড়ল মনোয়ারা, না, সে পারবে না। রাগে ফেটে পড়ল জামান। এটা পারবি নে, ওটা পারবি নে, পারবি কি তুই? রান্না করতে। আঁচলের আড়ালে মুখ টিপে হাসছিল মনোয়ারা। হ্যাঁ, ওটা ছাড়া আর পারবিই বাকি, কিন্তু এমন একদিন আসবে, সেদিন আমাদের বলার আগেই নারী এগিয়ে আসবে পাশে। রাগের মাত্রা বাড়ল কই, কমল না জামানের। পাকঘরের ভেতরেই তো তোরা তোদের বন্দি করে রেখেছিস। আচ্ছা বল তো মনো, এই সারাটা দিন পাকঘরের ভেতর রান্না করতে তোদের কেউ বিরক্তি আসে না নাকি? দূরও ছাই, চুলোর উপর তেলটা কখন থেকে ফুটছে তো ফুটছেই। বড্ড অন্যমনস্ক হয়ে পড়েছে মনোয়ারা। কি দরকার পুরনো কাসুন্দি খাটাখাটি করে? জীবনটা তো তা রান্না করেই গেল। তবু কি সে খাইয়ে কোনোদিন সন্তুষ্ট করতে পেরেছে? তেল হয়েছে তো মশলা হয়নি, মশলা হয়েছে তো নুন বেশি পড়েছে, নিত্য নতুন অভিযোগ। হ্যাঁ, নতুন নতুন জিনিস পাক করতে আমাদের খুব ভালো লাগে। জামানকে রাগাবার জন্য কথাটা বলেছিল মনোয়ারা। দম বন্ধ করে ফুলতে লাগলো জামান। তারপর একসময় চিৎকার করে বেরিয়ে গেল। বছরে বছরে ছেলের মা হতেই আসলে তোদের ভালো লাগে। অন্যায় কি বা বলেছিল জামান? একটা কেন, এই তো সে বছর দুটোই হয়ে বসলো তার। এ নিয়ে সবাই হাসাহাসি করল। হাসু করা কি আছে তাতে মনোয়ারা? খোদা যদি দেয়, মনোয়ারা কি করতে পারে তাতে? হ্যাঁ, খোদা কম দেয়নি তাকে, এই কটি বছরে মোট 6টি দিয়েছে। সন্তান বেড়েছে কিন্তু আয় বাড়েনি। যে 125 সে 125ই রয়ে গেছে। মনোয়ারা যদি চাকরি করতে পারত তাহলে হয়তো সংসারটা কিছু সচ্ছল হয়ে আসতো। কিন্তু ঘর সামলাবে না বাইরে চাকরি করতে যাবে মনোয়ারা? কোনটা করবে? জামান বলেছিল কি একটা দেশের কথা, সেখানে নাকি ছেলে মেয়েদের কিন্ডারগার্ডেন না কিসে রাখা হয়, আর মা বোন বেরিয়ে যায় কাজে। সেরকম হলে মন্দ হতো না। আবার আবার ভাবনার অতলে ডুবে পড়ে মনোয়ারা। সেই যে সকালে বেরিয়ে গেল লোকটা, রাত 10টার আগে ফিরল না। দোরগোড়ায় মনোয়ারার সাথে একেবারে মুখোমুখি। রাগ পড়ল তো। মুচকি হাসল মনোয়ারা। ফাজলামো করিস না বুঝলি? হাতের বান্ডিলটা টেবিলের উপর রাখলো জামান। ওগুলো আবার কি? বান্ডেলটা হাতে নিয়ে কাগজের মোড়কটা খুলে ফেলল মনোয়ারা। অনেকগুলো ফটো, দেশ বিদেশের মেয়েদের। ওগুলো তোর জন্য এনেছি, দেখ, একবার দুটো চোখ দিয়ে ভালো করে দেখ। মনোয়ারার ঘাড়ের উপর একখানা হাত রেখে অদৃষ্টিকে ফটোগুলোর উপরে আর নত করে বলেছিল জামান, তোদের মতো ওদেরও ঘর সংসার আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু সাহিত্যে বিজ্ঞানে ওরা কত উন্নত একবার দেখে নি। সত্যি অবাক হয়েছিল মনোয়ারা। শুধু অবাক নয়, প্রেরণা এসেছিল ওর অবচেতন মনের প্রতিটি রন্ধে রন্ধে ওদের মতো হবার জন্য। কিন্তু ইচ্ছে থাকলেই কি আর এদেশে সব কিছু করা যায়? তারপর বাপ মা রয়েছে, আর রয়েছে সমাজ। তরকারিটা নামিয়ে নিয়ে ডালের কড়াইটা তুলে দিল মনোয়ারা। না, একটু ভালো করে ভাবতে পারবে তার উপায়ও নেই। জামানের বা চলে যাওয়া ছাড়া আর কি উপায় ছিল? ও তো কম করেনি মনোয়ারার জন্য। ওরই উৎসাহে মনোয়ারা লিখতে আরম্ভ করেছিল গল্প, প্রবন্ধ, কবিতা। প্রথম প্রথম লেখায় একটু জড়তা ছিল বই কি, তাও কাটিয়ে উঠতে পেরেছিল সে জামানের প্রচেষ্টায়। ওহ, সেদিনের কথা কিছুতেই ভুলতে পারছে না মনোয়ারা। তার প্রথম লেখা, প্রথম গল্প যেদিন ছাপার অক্ষরে পত্রিকায় প্রকাশিত হলো,
চারদিক থেকে প্রশংসাপত্র এলো। চমৎকার গল্প, বলিষ্ঠ লেখনী, উজ্জ্বল ভবিষ্যৎ। জামান বলল, দেখ, তোর ভেতর এমন একটা প্রতিভা ঘুমিয়ে আছে, তা কি তুই জানতি? আসলে সবকিছুর মূলে ওই চেষ্টা থাকা চাই, সাধনা করতে হয়, তাহলেই প্রতিভা বিকাশ পায়, বুঝলি? কিন্তু বুঝেও কি করতে পারলো মনোয়ারা? আর লিখতে পারেনি সে, লিখতে পারবেও না। প্লট আসে, ভালো ভালো প্লট, কিন্তু মা, ভাত দেবে না, স্কুলের যে সময় হয়ে এলো। শুধু খাই খাই খাই। নে খা। ভাতের গামলাটা ছেলের দিকে এগিয়ে দিয়ে কাপড়ের আঁচলে মুখের ঘাম মুছল মনোয়ারা। ভোর না হতেই স্কুলের অফিসের তাগিদ, দুহাতে কাজ করে কুলে উঠতে পারে না সে। হাঁফিয়ে ওঠে, মাথা ঘুরায়, শরীরে ক্লান্তি নেমে আসে, তবু রেহাই নেই, নিস্তার নেই, করতেই হবে। দেখো জামান, তুমি আমার ভাগ্নে, অতি আপনার জন, তোমাকে আর কি বলবো, অবুঝ নয় তুমি। সেদিন মামার মুখের দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল জামা, তারপর বলেছিল, কেন, কি ব্যাপার মামা? মানে লোকজন কি সব আজে বাজে কথা বলা বলি করছে? আজে বাজে কথা? হ্যাঁ, বোঝো তো, ঘরে বয়স্ক মেয়ে থাকলে অনেকেই অনেক কথা বলে, তাই বলেছিলাম। কথাটা শেষ করেননি তিনি, হয়তো শেষ কথাটা উচ্চারণ করতে ভদ্রতায় বাচ্ছিল তার। কিন্তু মনোয়ারার দাদি ওসব ভদ্রতার ধার ধারেন না, তাই সহজ এবং সরল ভাষায় তিনি বলেছেন, নে কামো, আরে জামান, বুঝতে তো পারছ সবই। এবার সব সত্যিই বুঝলো জামান। ছোট চামড়ার সুটকেসটাকে হাতে নিয়ে নির্বিকারভাবে বেরিয়ে গেল সে। বাইরে বৃষ্টি হচ্ছিল তখন। সে বৃষ্টির ভেতর ভিজেই চলে গেল। কেউ বাধা দিল না, এমনকি মনোয়ারাও না। নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল সে। চোখের পলকগুলো কি ভিজে উঠেছিল মনোয়ারার? নইলে অমন আঠা আঠা লাগছিল কেন চোখের চারপাশটা? তারপর একটা বছর না ঘুরতেই বিয়ে, নতুন জীবন, নতুন করে ঘর বাঁধবার দিন। স্বামীর বলিষ্ঠ দেহের সবল পেশির ভেতর নিজেকে হারিয়ে ফেলার বেলা। তার এক ঝড়ো রাতে আকস্মিকভাবেই খবরটা শুনল মনোয়ারা। জামানকে পুলিশ ধরে নিয়ে গেছে। আর কিছুদিন পরেই শুনল আন্দামান না কোথায় চালান করে দেওয়া হয়েছে। খবরটা শুনে খুবই দুঃখ হয়েছিল তার, কিন্তু ভাববার অবসর পায়নি সে, কারণ আবুল তখন 7 মাসের, তাকে নিয়েই ব্যস্ত সে। কিন্তু আজকাল প্রায় ভাবনায় পড়ে মনোয়ারা, সেই যে লোকটাকে নিয়ে গেল ওরা, আজও সে ফিরে আসেনি, দেশ স্বাধীন হবার পরেও না। তবে কি ওকে ওরা মেরে? মা, মা দেখো, আবুল ভাই ওরা বিকেলে আরমানিটোলা মিটিংয়ে যাচ্ছে, আমায় নেবে না বলেছে। মা আমি যাব, মা আমি যাব। মিস সেলিনা এসে গলা জড়িয়ে ধরেছে তখন। ঢিঙ্গি মেয়ে, আজ বিয়ে দিলে কাল ছেলের মা হবে, পুরুষদের মিটিংয়ে রূপ দেখাতে যাবেন উনি। মেয়ের মুখের উপর খুন্তি নাড়ে মনোয়ারা। কেন? মেয়েদের বুঝি সভা সমিতিতে যেতে নেই? আমি যাব। সেলিনা গো ধরে। অবাক মনোয়ারা, বড্ড বেশি অবাক। জামানের কথা, ঠিক জামানের কথাটাই ধ্বনিত হয়েছে সেলিনার কণ্ঠে। কিন্তু কোত্থেকে এসব শিখেছে সে? কেমন একটা অজানা আক্রোশে সারা শরীর ফুলতে থাকে মনোয়ারার। দুহাতে মেয়ের দু কাঁধে ঝাঁকুনি দিয়ে বলে, আজকাল দজ্জাল মেয়েদের সঙ্গে মেশা হচ্ছে। সঙ্গে সঙ্গে পটাপট থাপ্পড় পরে মেয়েটার গালে। কিন্তু আবার অবাক হতে হয় মনোয়ারাকে। সেলিনা সরে দাঁড়ায় না এক পাও, বোবা চোখে সে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে। কি এমন অন্যায় দাবি তার বুঝতে পারে না। মনোয়ারা উদ্যত হাত মাঝপথেই থেমে যায়। সেলিনার আয়ত পানি ভরা চোখে ঝড়ো মেঘের বিপ্লবী প্রতিজ্ঞার ছায়া কি ক্ষণ হয়ে উঠছে না? না, না, এ কি করেছে সে? কেন? কেন? কি অধিকার তার রয়েছে পরিবর্তনটাকে অস্বীকার করার? দূরে, বহু দূরে, কোনো নির্জন দ্বীপের নিরালা তটে যেন একটা স্বপ্নমাখা আবছা শৃঙ্খলিত মূর্তি তার চোখে ভেসে ওঠে। না, না, সে স্বীকার করবে একে, এই পরিবর্তনটাকে, এই বিপ্লবী ঝড়ো হাওয়াকে। ছুরিকে বিছানায় লুটিয়ে ফুলে ফুলে কাঁদতে থাকে। দেহটা থেকে থেকে দমকে দমকে কাঁপতে থাকে তার।
আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা ছোট গল্প স্বীকৃতি। এরকম আরও গল্প উপন্যাস ছোট গল্প শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।